আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। আমি পুঁজিবাজার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি, বর্তমান বাজার নিয়ে। আশা করি ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো প্রথমে আমি যদি একটু ক্যান্ডেল নিয়ে আসি, আপনারা ২টা রেখা দেখতেছেন। একটা হচ্ছে মানে নিচের দিকে যে ক্যান্ডেলগুলো পড়ছে, ইন্ডেক্সটা পড়ছে নিচের দিকে। এখানে একটা দেখা যাচ্ছে আমার হাতের বামে শিবলি কমিশনের সময়, আরেকটা হচ্ছে রাশেদ মাকসুদ কমিশনের সময় ৫ তারিখের পরে। মাঝখানে যে ট্রেনটা উপরের দিকে গেছে, এটা শুধু ৫ তারিখের পরে ২-৩ দিনের। তারপরে কিন্তু আবার কারেকশান হলো। প্রথমে শিবলি কমিশনের সময় যেটা দেখতেছেন, ওটা ১৫০০ পয়েন্টের মতো মাইনাস, আর পরে আরও ১২০০ পয়েন্টের মতো মাইনাস হয়েছে, কিছুটা উঠে। আসলে ওই উঠাটা শুধু ওই সময় ব্যাংকের কিছু শেয়ারেই একটু প্লে করছিল, এটুকুই। আর কিছু ফিনান্সও একটু প্লে করছিল তখন, ওই ৩-৪ দিন। তারপরে মূলত মার্কেট পড়ে গেছে। তো আমি যেটা এখানে ক্যান্ডেলটা নিয়ে আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে শিবলি কমিশনের সময় যে এই যে পড়ছিল ১৫০০ পয়েন্টের মধ্যে, তখন সাধারণ বিনিয়োগকারীদের কিছু লেনদেন হয়েছিল মার্কেটে, তখন হয়েছিল। কিন্তু পরে যে পড়াটা ১২০০ পয়েন্টের মতো পড়া, এখন ইন্ডেক্স এক জায়গায় আপনারা দেখতেছেন একটা বৃত্তের মতো বসে আছে ৫,১৬৬তে। এই ১২০০ পয়েন্ট পড়ার মধ্যে কিন্তু কোনো লেনদেন হয় নাই, খুব বেশি লেনদেন হয় নাই। ক্ষুদ্র বিনিয়োগকারী বা একেবারে ফ্রেশ ফান্ড যেটাকে বলে, নতুন করে টাকা নিয়ে আসা, এটা এখানে হয় নাই। এখন আবার কিছুটা হচ্ছে যে আপনারা ছোটো যে বৃত্তটা মানে ৫,০০০ থেকে ৫,২০০, ৫,১৮০, মানে এই ১-১৫০ পয়েন্টের মধ্যে মধ্যে যে লেনদেনটা এখন হচ্ছে, ইন্ডেক্স উঠানামা করতেছে, এইখানে কিছুটা নতুন টাকা আস্তে আস্তে ঢুকতেছে। এই কারণে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনে এখন একটু মানে ধারণা তৈরি হচ্ছে যে মার্কেট এই জায়গায় হয়তো স্টেবল হবে ৫,১০০-তে। আর ৫,১০০-তে এই মুহূর্তে ইন্ডেক্স থাকার সম্ভাবনা বেশি, যার কারণেই ওই ৮৭টা কোম্পানিকে আসলে এখানে অন্তর্ভুক্ত করে দেওয়া। তো আমার কথা হচ্ছে যে রাশেদ মাকসুদ কমিশনের সময় যে শার্প ফলটা নিচের দিকে হলো, এখানে কোনো লেনদেনই হয় নাই। এই সমস্ত কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বড় যারা বিনিয়োগকারী, মার্কেট মেকার, মার্কেট কারসাজিকারক, তারা আসলে শুধু শেয়ারগুলোকে নিচের দিকে ফালাইছে, কিন্তু তারা কালেকশন করছে যতটুকু পারছে। পড়ার মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা সেল দিয়ে বের হয়ে গেছে, অথবা যারা আসলে মার্জিনেবল করছিল, বিশেষ করে রাশেদ মাকসুদের কমিশনের সময় যে ফলটা নিচের দিকে হয়েছে, এই ক্ষেত্রে মার্জিনেবল কোডগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে যাদের মার্জিন ঋণ ছিল, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পোর্টফোলিওটা মূলত ধ্বংস করা হয়েছে এই রাশেদ মাকসুদ কমিশনের শেষ ১২০০ পয়েন্ট মাইনাস। তো এক্ষেত্রে এই শেয়ারগুলো কিন্তু একটা গ্রুপ কিন্তু কালেকশন করে নিয়ে গেছে, এটা আপনারা মাথায় রাখবেন। তারা যে কালেকশন করে নিয়েছে ১২০০ পয়েন্টের মতো মাইনাস করে, তারা কিন্তু এখন যে শেয়ারটার প্রাইস ২০ টাকা, তারা কিন্তু ২০ টাকায় কালেকশন করতে পারে নাই। তারা হয় ৩০ টাকা করছে, না ৩৫, না হয় ৪০। তো এই শেয়ারগুলা আপ টু মানে যে কোনো মুহূর্তে হোক, তাদেরকে মার্কেটকে টেনে তুলতে হবে এই শেয়ারগুলো বড় বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দেওয়ার জন্য। তারা কিন্তু শেয়ারগুলো কিন্তু কারো হাতে ধরাইতে পারে নাই, ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে ধরাইতে পারে নাই, এখন পর্যন্ত পারে নাই, কারণ মার্কেটকে তারা তুলে নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীরা মূলত যেখানে সবচেয়ে বেশি ধরা খায়, সেটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়, ডাউন ট্রেন্ড মার্কেটে কম ক্ষতিগ্রস্ত হয়। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে ডাউন ট্রেন্ড মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কম ক্ষতিগ্রস্ত হয়, প্রফিট হয়তো কম হয় কিন্তু ক্ষতিগ্রস্ত কম হয়। আর আপ ট্রেন্ড মার্কেটে খুব দ্রুত সিদ্ধান্ত নেয় এবং খুব দ্রুত টাকা লুজ করে। তো আমার কথা হচ্ছে যে মার্কেটে এখন যে অবস্থায় আছে, যে লেনদেনটা আছে ৩৫০-৪০০ কোটি টাকার মধ্যে, এটা আসলে জাস্ট মার্কেটকে টিকে রাখার জন্য করতেছে। মার্কেটে টাকা আছে, শেয়ারগুলা অন্তত ৮০% শেয়ার কারসাজিকারকদের হাতে বন্দী। এটা আপনারা কনফার্ম থাকেন, ৮০% শেয়ার কারসাজিকারকদের হাতে বন্দী। হয় ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, না হয় মার্চেন্ট ব্যাংক, না হয় ব্রোকারেজ হাউস। আমি তাদেরকে কারসাজি বলতেছি জেনে শুনে বুঝে, কারণ তারা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি মানে মার্কেটটাকে ফেলায়, সেই জন্য বলতেছি। তো সুতরাং আপনারা একটু অপেক্ষা করবেন মার্কেট নিয়ে।
আরেকটা বিষয় হচ্ছে, সেটা আমি যদি বলি, এখন একটা শেয়ার যেটা মানে গত 1.5-2 মাস ধরে মার্কেটে, যেখানে আপনারা ওই যে বৃত্তটা দেখতেছেন একেবারে 5166-তে, এখন মার্কেট গত 2 মাসে যেভাবে চলতেছে সেটা হচ্ছে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ারগুলো বেশি প্লে করতেছে। এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে হঠাৎ করে আপনার হাতে থাকা শেয়ার দেখবেন 10% বেড়ে গেছে, পরের দিন গিয়ে আবার সেটা কিন্তু 3% 4% কমে যাচ্ছে, আবার সে আগের সাপোর্ট জোনে চলে আসতেছে, আবার কিন্তু অনেক দিন পর্যন্ত সে বসে থাকে, তারপর আবার বাড়ে। মানে আপনাকে নতুন করে যদি এন্ট্রি নিতে হয় মার্কেটে, আপনি যদি নতুন করে এন্ট্রি নিতে চান মার্কেটে, আপনাকে আগেই পজিশন নিতে হবে। আমি এটা গতকালকে বলছি, আপনাদেরকে আগেই বি ক্যাটাগরিতে নেন আর জেড ক্যাটাগরিতে নেন। যারা ট্রেড করেন যারা ট্রেড করেন ওনারা কখনোই ক্যাটাগরি দেখেন না। যখন রানিং আইটেম যখন যেটা আসলে প্লে করে ওনারা সেখানে এন্ট্রি নেন। হ্যাঁ, এন্ট্রি নেন, কিন্তু এখানেও আপনাকে একটা সময় দিতে হবে। এখন যেমন আপনারা যে শেয়ারটা আপ হয়ে যাচ্ছে 5-6% দেখা গেছে টপে এসে আপ হচ্ছে, তখনই এন্ট্রি নেন। আমি যদি উদাহরণস্বরূপ বলি, রবিবারে হয়তো আপনি ওই শেয়ারটাতে এন্ট্রি নিচ্ছেন, নেওয়ার পর দেখা গেছে মঙ্গলবারে যেদিন আপনি ম্যাচুর ডেতে আপনি প্রফিট টেক করবেন, সেদিন আপনার শেয়ারটার প্রাইস কমে যাচ্ছে, 80% কমে যাচ্ছে, 80% ওই শেয়ারটার প্রাইস কমে গেছে। এটা কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। তাহলে আপনাকে কি করতে হবে, ও যে একটা সাপোর্ট জন্য যখন ওই শেয়ারটা অনেক দিন বসে থাকবে, 10 দিন 15 দিন বসে থাকবে, এইখানে গিয়ে আপনারা এন্ট্রি নিয়ে বসে থাকবেন। হয়তো আপনাকে 10 দিন 15 দিন বসে থাকতে হতে পারে, কিন্তু তারপর আপনি কিন্তু 10% বা 8% বা 5% একটা গেইন কিন্তু আপনি পাবেন। কিন্তু আপনি ওই শেয়ারটার টানের উপরে যদি আপনি কিনতে যান, তাহলে কিন্তু আপনি আপনার মানিটাকে লুজার হবে না, হয়েছে এ পর্যন্তই। আমি যতগুলো প্রায় 40টা শেয়ার নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখছি, 80% বিনিয়োগকারী এই গত 2 মাসে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ার কিনে লস করছে। যারা আগে পজিশন নেয় নাই মার্কেটে, তারা লস করছে। তো সুতরাং আপনারা এই ব্যাপারে একটু সাবধান থাকবেন, আগে আপনারা পজিশন নিয়ে নেবেন। আর এখন যদি আমি 2টা শেয়ারের নাম বলি, একটু আমি বিস্তারিত ব্যাখ্যা দেব। আপনারা 2টা শেয়ার এখানে দেখতে পারেন, অ্যাডভেন্ট ফার্মা এবং ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আরও 2-1টা তারা অলরেডি ডিসেম্বর ক্লোজিং তারা আপনার করছে। এর বাহিরে আপনারা আরও একটা শেয়ার দেখতে পারেন, সেটা হচ্ছে রূপালী ব্যাংক। এগুলো সবই ট্রেডিং শেয়ার, যে কোনো মুহূর্তে এরা আপট্রেন্ডে যাবে, আবার নিচে চলে যাবে। শর্ট টাইম একটা প্রফিট করার এক পসিবিলিটি আছে। এক ভাই আমাকে আজকে বলছিলেন যে উনি লিন্ডিবিডি আছে এবং ওনার কাছে সম্ভবত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আছে। উনি কিন্তু দুটোই কিন্তু খুব ভালো পজিশনে কিনছে, দাম বাড়তেছে না, আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই এটা সেল করে জেড ক্যাটাগরিতে ঢুকবো, সেগুলোর দাম বাড়তেছে। এটা ঠিক হবে না। এই এত দ্রুত আসলে প্রফিট করা, আপনি যদি আগেই লস আছে উনি, যদি আপনি শুরুতেই ঢুকেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি অন্য শেয়ারে ঢুকে লস করে আবার এখানে আসবেন, এত দৌড়াদৌড়ি করে ফলাফল জিরো। তো সুতরাং আপনারা মার্কেট নিয়ে খুব বেশি, এই মুহূর্তে মার্কেট যেভাবে চলতেছে সেটা হচ্ছে যে আপনাকে ধীরে সুস্থে থাকতে হবে। আগের যে ভালো শেয়ারগুলো আছে প্রাইস বাড়বে, প্রত্যেক শেয়ারের প্রাইসে বাড়ে, কোনোটা খুব দ্রুত বাড়ে, কোনোটা খুব আস্তে আস্তে বাড়ে। এখানে 3 রকমের মার্কেটে 3ভাবে প্লে হয়। একটা হচ্ছে এলোমেলো প্লে, ওয়েস্টার্ন মেরিন, কেপিপিএল আছে, খান ব্রাদার্স আছে, এরকম কিছু আছে প্লে হবে, সেটা ভিন্ন বিষয়। আবার কিছুটা আছে 5-10% করে বেড়ে আবার পড়ে যায়, এরকম কিছু আছে। আর কিছু শেয়ার আছে সবচেয়ে ভালো শেয়ার যেগুলো, সেগুলো কিন্তু একই জায়গায় পড়ে আছে, কোনো কথাই বলতেছে না তারা। এই ধৈর্য, এই ফ্যানিক আপনাকে নিতে হবে। আপনি যদি এখন ভালো শেয়ারগুলোতে এন্ট্রি নেন, আপনি আপনার পোর্টফোলিও কিন্তু গত 20-25 দিনেও 5%ও কমে নাই। আর আপনি যদি জাঙ্ক শেয়ারগুলোতে এন্ট্রি নিতেন গত 2 মাসে, বেশিরভাগ ক্ষেত্রে 80% ক্ষেত্রে আপনার পোর্টফোলিও মাইনাস হয়ে যেত। যতই দাম বাড়ুক না কেন, চোখের সামনে আপনি যতই দেখেন না কেন শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে, কিন্তু আপনি যখনই তাকে ধরতে যাইতেন তখনই কিন্তু আপনি লুজার করছে। তো সব কিছু মিলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর একটা বিষয়, যারা স্টক সাজেশান চাচ্ছেন, আপনাদেরকে ন্যূনতম একটা ফ্রি আসলে দেওয়া উচিত, দিয়ে তারপর স্টক সাজেশান নেওয়া উচিত। এটাতে আপনাদেরই ভালো হবে, আপনারাই পুরো বিষয়টা ভালোভাবে অবজার্ভ করতে পারবেন। আসলে এগুলো একটা স্টক সাজেশন দিতে গেলেও
একটা শেয়ার নিয়ে অনেকক্ষণ দেখতে হয়। দেখার পরে কারো টাকা নষ্ট করার ইচ্ছা তো আসলে যারা এখানে অ্যানালাইসিস করে তাদের কারো মুখ্য উদ্দেশ্য না যে আপনার টাকা নষ্ট হোক, এটা কিন্তু কারোই মুখ্য উদ্দেশ্য না। তো সুতরাং আপনাদের দিক থেকেও প্রত্যেককে সাপোর্ট করা উচিত। ন্যূনতম এন্ট্রি ফি দিয়ে আসলে স্টক সাজেশন নেওয়া উচিত। নিয়ে তারপর আপনারা এখান থেকে গেইন করেন। অবশ্যই তারা তাদের ক্যালকুলেশন আপনার যদি 80% ঠিক থাকে, তাদের হয়তো 90%, আপনার থেকে 10% হয়তো তারা আপ ট্রেন্ডে থাকতে পারে এবং থেকে আপনাকে হয়তো একটা পরামর্শ দিতে পারে। তো সব কিছু মিলাই আপনারা বর্তমান মার্কেট নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না। ইন্ডেক্স 5000-এর নিচে আসার সম্ভাবনা খুবই কম। ভলিউম বাড়াটা এই মুহূর্তে মার্কেটের জন্য খুবই জরুরি, কিন্তু ভলিউমটা বাড়তেছে না। একই কথা যে আসলে কমিশনের উপর ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা আছে কমিশনের উপর, কিন্তু যারা মার্কেট প্লেয়ার, যারা মার্কেটকে টেনে তুলবে, তাদের আস্থা নাই। কারণ কমিশন অলরেডি প্রায় 200 অ্যাকাউন্টের মতো ফ্রিজ করে রাখছে, যেগুলো এখন পর্যন্তও ওই অ্যাকাউন্টগুলো ছাড়ে নাই, এবং একটা আতঙ্ক মার্কেটে তৈরি করে রাখছে কমিশন। আমি জানি না রাশেদ মাকসুদ এই মুহূর্তে কোথায় আছে। আমার মনে হয় উনি দেশের বাইরে আছে। আমি চাই না উনি আর আমাদের এখানে আসুক। নতুন করে ওনার জায়গায় কাউকে ভারপ্রাপ্ত হিসাবে নিয়োগ দেওয়া হোক, এটাই আশা করি। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।